Subscribe now. Click the bell icon to like, comment, and share. হ্যালো ভিউয়ার্স, আমি লামিয়া আপনাদের স্বাগতম জানাচ্ছি লামিয়া স্টোরি ল্যান্ড চ্যানেলে। আমরা আমাদের এই চ্যানেলে সকল ধরনের গল্প, উপন্যাস, সত্য ঘটনা, ছোট গল্প ও বিদেশি গল্পের অনুবাদ দিয়ে থাকি। সকল গল্পগুলো আপনারা চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবেন। তো শুনুন ছায়াবাড়ি আর 26তম পর্ব। উঁচু উঁচু গাছগুলোর পেছনে সারাদিনের কর্মক্লান্ত সূর্যটা ধীরে ধীরে নেমে যাচ্ছে। আকাশে ছড়িয়ে দিয়েছে লাল আবিরের ছটা। ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে পড়েছিল সোফি, তবু যতটা জোরে পারে পা চালিয়ে ক্যাসেলের ফটকের কাছে এসে উপস্থিত হয়েছে সে। ট্রাভেল কেসটা ক্যাসেলের ঘরেই ফেলে রেখে এসেছে সে, কিন্তু ফের ওই মৃত্যুপুরীতে ঢুকে ওটাকে নিয়ে আসবার মতো মনের সাহস বা ইচ্ছা কোনোটাই নেই এখনো। ওখানে আবার ঢোকা মানে মৃত্যুকে চ্যালেঞ্জ জানানো। সামনে তার এখন শুধুই ক্যাসেলের ফটকের উঁচু উঁচু সারিবদ্ধ কালো লোহার শিকগুলো। ওটা পেরোতে পারলেই সে সম্পূর্ণ স্বাধীন, একেবারে মুক্ত। বাইরের মুক্ত পৃথিবী আর পেছনের ওই নরকপুরীর মাঝে এই ফটকটাই যেন একমাত্র বাধা এখন। ফটকের পাল্লার গায়ে ঝোলা হাতলটা ধরে জোরে টান দিল সোফি, খুলল না। দ্বিগুণ মরিয়া হয়ে উঠে এবার সর্বশক্তি দিয়ে টানতে লাগলো হাতল দুটো ধরে। কোনো তালা লাগানো নেই, অথচ পাল্লাটা খোলার নাম করছে না। কিসে এঁটে আছে এটা? এক চুল লড়ানো যাচ্ছে না। চিন্তাটা মনে আসবা মাত্র অসুস্থ বোধ করতে লাগলো সোফি। জোসেফের মতো এই বাড়িটাও কি আমাকে এখানে বন্দি করে রাখতে চায় চিরকালের মতো? পেছন ফিরে নর্থ উড ক্যাসেলটাকে দেখতে লাগলো সোফি। ওর দু চোখে এখন মুক্তির অদম্য একটা আকুলতা। ক্যাসেলের বিভিন্ন ঘরের জানলা দিয়ে ভেতরের আলো দেখা যাচ্ছে। ক্যাসেলের কেউ কি এখনো এটা খেয়াল করেনি যে সে বাড়ি ছেড়ে পালাতে চেষ্টা করছে, বেরিয়ে গিয়েছে বাইরে, চেষ্টা করছে ফটক খোলার? যাই হোক, কিন্তু আমাকে একটা চেষ্টা করতেই হবে এখান থেকে যে কোনো ভাবে পালাবার। কোথাও দিয়ে একটা পথ ঠিক খুঁজে বের করতেই হবে আমায়। কথাগুলো ভাবতে ভাবতে সোফি ভ্রান্তের মতো চতুর্দিকে দৃষ্টি বুলিয়ে পথ খোঁজার চেষ্টা করতে লাগলো। একটা পাথরের খাড়া দেয়াল ফটকের একদিকের পাল্লার গা থেকে শুরু হয়ে টানা চলে গিয়েছে ওদিকের গভীর বনের ভেতরের দিকে। ক্রমশ অদৃশ্য হয়ে গিয়ে গাছগাছালি ভিড়ে হারিয়ে গিয়েছে। প্রাচীরটা যদিও খুব উঁচু, লাফিয়ে পার হওয়া যাবে না মোটেও, তবু ওটাকে দেখেই সোফির মনে একটা ক্ষীণ আশা জেগে উঠল। ওই প্রাচীরটা বনের যেখানে গিয়ে শেষ হয়েছে, আমি যদি ততদূর হাঁটতে থাকি, নিশ্চয়ই রাস্তায় গিয়ে পড়ব। একটা রাস্তা ঠিকই দেখতে পাব, তারপর সেই রাস্তা ধরে হেঁটে মেন রোড পেয়ে যাব। প্রাচীরের সামনে দিয়ে একটা সরু আঁকা বাঁকা পথ ক্রমশ সাপের মতো হেলে দুলে এগিয়ে গিয়েছে জঙ্গলের গভীরে। মুক্তির জন্য মরিয়া সোফি আগু পিছু না বিচার করেই পথটা ধরে এগোতে লাগলো। যত এগোচ্ছে জঙ্গলের গভীরতা ক্রমশ যেন বাড়ছে।
লতা গুল্মে ঝোপঝাড় আর গাছের নুয়ে পড়া ডাল সরিয়ে সরিয়ে পথ করে এগোতে হচ্ছে সোফিকে। জঙ্গল আর গাছপালার আধিক্য এখানে এতই বেশি যে সামনে 1 হাত দূরে কি আছে দেখার উপায় নেই। পায়ের নিচে জমিও সমতল নয়, কখনো উঁচু আবার কখনো নিচু। কয়েক দশকের ঝরা পাতা আর গাছের ভাঙা ডাল যেন ওর পথ রোধ করে দাঁড়াচ্ছে। মাঝে মাঝেই ওর পা জড়িয়ে ধরছে লতানে গাছের ঝাড়। এক এক সময় মনে হচ্ছে বুঝি পথ আর নেই, রাস্তা বন্ধ। তবু দেহের আর মনের সবটুকু জোর একত্র করে সোফি সামনে নুয়ে পড়া ডাল আর গাছগুলো ঠেলে ঠেলে এগোচ্ছে সামনের দিকে। মাঝে মাঝে অন্য পাশের খাড়া পাথুরে প্রাচীরের সঙ্গে গা মিশিয়েও চলতে হচ্ছে ওকে। 2 হাত দিয়ে প্রাচীরের গা আঁকড়ে এক পা করে পথ চলছে সে। কত লম্বা এই প্রাচীরটা, এর কি কোনো শেষ নেই? আর কতটা বাকি? আমি কি একটু অন্যদিকে গিয়ে রাস্তা খুঁজবো, নাকি এই পথ ধরেই সোজা হাঁটবো? প্রাচীরটা তো শেষ হবার নামই নিচ্ছে না। আর এই জঙ্গল, এখন সূর্য অনেকটা হেলে পড়েছে বলে জঙ্গলের ভেতর এখন কি অন্ধকার, যেন কোনো ফাঁদে আটকা পড়েছি। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সোফি এসব কথাই ভাবছিল। এই সময় বনের মধ্যে থাকাটা কতটা নিরাপদ তার কাছে। থেকে থেকে জঙ্গলের বুক থেকে ভেসে আসছে গাছের ডালপালা মারিয়ে কারোর সতর্ক পায়ে চলাফেরার শব্দ আর বিভিন্ন বুনো জন্তুর ডাক। সন্ধ্যের মুখে একাকী এই বনের ভেতর এই ধরনের শব্দ অজান্তেই বুকে কাঁপন ধরিয়ে দিল সোফির। তার অবস্থা এখন শাঁখের করাতের মতো। না পারছে এই জঙ্গল ভেঙে আরো সামনের দিকে এগোতে, না পারছে পিছু হটে ফের সেই ফটকের কাছে ফিরে যেতে। এক বিশাল সমস্যা খাড়া হয়ে গেল তার সামনে। হঠাৎ কি একটা শব্দে সোফির কান দুটো খাড়া হয়ে উঠল। মনে হলো খুব কাছে কেউ কোথাও থেকে ফিস ফিস করে উঠল। আবার সেই ফিস ফিস। সঙ্গে সঙ্গে সোফির সর্বাঙ্গে যেন কাঁটা দিয়ে উঠল। মনে হলো বহুদিনের কোনো বাসি মরা হঠাৎ করে জেগে উঠে ফিস ফিস করে উঠল। এই শব্দ তারই শুকনো ঠোঁটের ভেতর থেকে বেরিয়ে এলো। সোফির মাথার উপরে একটা গাছের লম্বা ডাল অনেকখানি ঝুঁকে নেমে এসেছিল। ওপরের দিকে তাকালো সোফি। গাছগাছালির মাথা ছাড়িয়ে উঁচুতে, অনেক উঁচুতে শেষ বেলার আলোর খুব সামান্যই প্রবেশ করেছে বনের ভেতর। ওই সামান্য আলোতেই একটু আধটু দেখা যাচ্ছে ওর আশপাশের জঙ্গলটা। সহসা চোখের আড়ালে ওর ডান দিকের গায়ে কোনো কিছু যেন নড়ে চড়ে উঠল মনে হলো। চমকে সেদিকে ফিরে তাকাতে আর কিছু দেখতে পেল না সোফি। কি ছিল ওটা? কোনো বুনো জন্তু নাকি কোনো গাছের ডাল জোর বাতাসে এইভাবে দুলে উঠল, নাকি অন্য কিছু? এই অন্য কিছুর শব্দটা মনে হওয়া মাত্র আপনা থেকেই গাটা আবার ছমছম করে উঠল সোফি। বুকের ভেতর আবার দমাদম হাতুড়ির ঘা পড়তে লাগলো। আর ওখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারল না সে। ফের গাছের ডালের বাঁধা সরিয়ে এগোতে লাগলো সে সামনের দিকে। কোন দিকে যাচ্ছে, ক্যাসেল থেকে কত দূর চলে এসেছে, আর কতটা গেলে প্রাচীরের গায়ের পথ শেষ হবে বুঝতে পারছে না সে। কিছুই বুঝতে পারছে না। ওদিকে সেই রহস্যময় ফিস ফিস শব্দটা ক্রমশ জোরালো হয়ে কানে আসছে ওর। এক সময় তার জোর এত বেড়ে গেল যে বনের অন্যান্য জন্তু জানোয়ারের ডাক ছাপিয়ে ফিস ফিস শব্দটাই শুধু কানে আসতে লাগলো তার। সোফি উদ্ভ্রান্তের মতো চারপাশে অনুসন্ধিৎসু দৃষ্টি নিক্ষেপ করতে করতে মরিয়া হয়ে এগোতে লাগলো সামনের দিকে একটা রাস্তার খোঁজে।
হঠাৎ কিছুটা দূর থেকে কার যেন হাসির আওয়াজ কানে এলো। একটা হিমশীতল কাঠখোট্টা হাসি। ফের একবার লাফিয়ে উঠল সফি, কিন্তু তবু সে থামল না। সামনের হাত দুটোকে পায়ের মতো ব্যবহার করে সে এবার 4 হাত পায়ে ভর করে গুঁড়ি মেরে এগোতে লাগলো সামনের দিকে। কপাল বেয়ে টস টস করে ঘাম ঝরছে ওর। চোখ দুটো ঝাপসা হয়ে এসেছে ঘামে। পরনের পোশাকটা গাছের ডালের খোঁচা খেয়ে জায়গায় জায়গায় ছিঁড়ে গেছে। কাঁটা গাছের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে গেছে তার হাত আর পা। মাঝে মাঝে হ্যাঁচকা টানে ওকে থমকে যেতে হচ্ছে। চমকে চমকে পেছনে তাকিয়েছে সফি। কতবার মনে হচ্ছে কেউ যেন ওকে টেনে ধরেছে পেছন থেকে। লুচিয়ে থাকা গাছের ডাল দেখে মনে মনে আশ্বস্ত হয়ে নিজেকে ছাড়িয়ে ফের দ্বিগুণ উদ্যমে এগোচ্ছে সামনের দিকে। কিন্তু হঠাৎ পেছন থেকে ওর গাউনে এবার সজোরে একটা হ্যাঁচকা টান পড়ায় সফি প্রায় হুমড়ি খেয়ে পড়ল মাটির উপর, মুখ থুবড়ে। আর সঙ্গে সঙ্গে সফির অন্তরাত্মা যেন শিউরে উঠে বলে উঠল, না, এটা কোনো গাছের ডালের সঙ্গে বেঁধে যায়নি তার কাপড়। এ অন্য কিছু, এ নির্ঘাত অন্য কিছু। মাথা তুলে ঘাড়ের ওপর দিয়ে পেছন ফিরে চাইল সফি। আর তখনই ওর বুকের ভেতর হৃৎপিণ্ডটা যেন একবার ডিগবাজি খেয়েই রক্তের গতি যেন প্রবল থেকে প্রবলতর হয়ে উঠল। কুচকুচে কালো হাড় সর্বস্ব কতগুলো আঙুল তার গাউনের প্রান্ত ভাগ টেনে ধরে আছে পেছন থেকে। আঙুলগুলো বাদে পুরো হাতটা কাগজের মতো সাদা। আর সেই দীর্ঘ পাণ্ডুর ভুতুড়ে হাতটার পেছন থেকে গাছের লতা পাতার ভিড়ের মধ্যে থেকে তার দিকে চেয়ে রয়েছে একটা ফটফটে সাদা বিভৎস বিকৃত অমানুষিক একটা মুখ। শ্রোতা বন্ধুরা, আজ এই পর্যন্ত। আগামী পর্ব নিয়ে আমি খুব শিগগিরই আসবো। আপনাদের আমাদের চ্যানেলের গল্পগুলো ভালো লাগলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট দিয়ে নিজেদের মতামত জানাবেন। ধন্যবাদ। গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি।